হয়েছে, তার মধ্যে যখন তখন যাকে তাকে মামলায় ঢুকায় দেওয়া হচ্ছে। এবং আওয়ামী লীগের তো অসংখ্য নেতাকর্মী রয়েছে, তাদের মধ্যে কেউ কেউ প্রকৃত অপরাধী আছে, আমি বলছি না যে কেউ নেই, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে নিরপরাধ ব্যক্তি। সবজি বিক্রেতা যে কখনো আওয়ামী লীগ করেনি, ফুটপাতে চায়ের দোকানদার কখনো আওয়ামী লীগ করেনি, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমি আমি দায়িত্ব নিয়ে বলছি, এই 18 মাসে যে পরিমাণ টাকা এক শ্রেণীর, আমি সবার কথা বলছি না, এক শ্রেণীর আইনজীবী এবং পুলিশ কর্মকর্তাদের একটি অংশ যা কামিয়েছে গত 20 বছরে, 30 বছরে, তাদের সারা জীবনের পেশাগত জীবনে এই পরিমাণ টাকা কামায়নি, কন্ট্রাক্টে চলে যাচ্ছে। হ্যাঁ, জামিন করিয়ে দেবো, কত দিবা? আবার যখন একটি নতুন মামলা যাবে তার আগে কন্ট্রাক্ট হচ্ছে যে তোমার নামে মামলা দিব না, ক টাকা দিবা? 5 লাখ, 10 লাখ। যে টাকা দিতে পারছে না তার নামে এই মামলাগুলো যাচ্ছে। এইগুলোর কি হবে? এগুলো তো ওপেন সিক্রেট, এগুলো আমার বানানো কথা নয়, এগুলো আমি চ্যালেঞ্জ সহকারে বলছি, যেগুলো হচ্ছে হয়েছে। তাহলে সেই মামলাগুলো কি হবে? আর সাধারণভাবে যেগুলো হয়রানিমূলক মামলা, আমি স্পেসিফিকলি যদি বলি আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে যে মামলা, সেগুলোর বা কি হবে? অবশ্যই তারেক রহমান যেই দিন বদলের স্বপ্ন আমাদের সামনে উপস্থাপন করেছেন, উনি ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, ওনার এমপিরা নেবেন না, মিনিস্টাররা নেবেন না, উনি শনিবারে অফিস করছেন, উনি যানজট মুক্ত রাখার জন্য রাজধানী, উনি ওনার যে প্রোটোকলে যে গাড়িগুলো সেগুলোর সংখ্যা কমিয়ে নিয়ে এসেছেন। এগুলো আমরা আশান্বিত হচ্ছি, কিন্তু শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এইগুলোর বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে নিরাপরাধ, নিস মানে কি বলা যায় এটাকে, একেবারে নিষ্পাপ নিরপরাধ মানুষগুলো জেল খাটছে। স্কুল পড়ুয়া ছাত্ররা যাদের বয়স 14 বছর, 15 বছর, 16 বছর, তাদেরকে অ্যারেস্ট করে রাজনৈতিক মামলায় দেওয়া হয়েছে, হয়রানিমূলক মামলায়, সন্ত্রাস বিরোধী আইনে দেওয়া হয়েছে। তাদেরকে বয়স বাড়িয়ে দেখানো হয়েছে 18 বছর। যার বয়স 16 বছর তার বয়স দেখানো হচ্ছে 18 বছর, যার বয়স 17 বছর তার বয়স দেখানো হচ্ছে 20 বছর। অসংখ্য শিশু কারাগারে রয়েছে, তাদের বিষয়ে কি হবে? এটি অবশ্যই তারেক রহমানকে দেখতে হবে। যদি না দেখেন, তাতেও আমরা বিস্মিত হব না, কিন্তু কথা হচ্ছে আমাদের যে আশাবাদিতার জায়গা ছিল সেটি একেবারে ঠুনকো হয়ে যাবে। জি, আসলে খুবই মানে আমার মনে হয় যে এটা খুবই একটা মর্মান্তিক বিষয়। এবং আমি আশা করি তবু যে নিশ্চয়ই আগামী কিস্তিতে এই 18 মাসের যে আপনি বানানো মামলা, হয়রানিমূলক মামলা, সেগুলো প্রত্যাহার করা হবে। কারণ আপনার বিরুদ্ধে তো মামলা আছে, এটা তো সম্পূর্ণ হয়রানিমূলক এবং বানানো একটা মামলা। এখন আপনি নিঃসন্দেহে। জামিন পেয়েছেন, তার মানে কিন্তু মামলা সরে যায়নি, মামলা তো রয়ে গেছে। হ্যাঁ, এই মামলা right. আপনার কিন্তু আদালতের চক্কর খাটতে হচ্ছে। তো এখন খরচ হচ্ছে, উকিল ধরতে হচ্ছে, জামিন আবার এক্সটেনশন করতে হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো মামলা প্রত্যাহার করা উচিত। আনিস আলমগীর তো এখনো মুক্তিই পেল না, একদিন হয়ে গেল। আমার তো মনে হয় আনিস আলমগীর উচিত ছিল যে এই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, মানে তার মুক্তির সঙ্গে সঙ্গে হয়ে যাবে, সে 10 মিনিটই কোনো নির্ভয়া বেশি আদেশে থাকে। মাত্র, নির্ভয়া আদেশে একেবারে এটি 2-1 মিনিটের বিষয়। তো তারা তো এটা করলো না, মানে তারা আসলে, মানে তারা কি এখনো সংকীর্ণ দলীয় চিন্তা থেকে কাজ করছে কিনা, এই সমস্ত সন্দেহ করার কিন্তু প্রচুর সুযোগ আছে। যাকে আমি অন্য একটা প্রসঙ্গে আসি। গত দুদিন ধরে 21শে ফেব্রুয়ারি আমাদের মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের বাংলা ভাষার যে উন্মেষ ঘটেছিল 52 সালে, সেটা নিয়ে আমরা নানা রকম অনুষ্ঠান দেখেছি এবং কিছু বিতর্ক দেখলাম। সেই বিতর্কে একটা জায়গায় দেখলাম যে আমাদের জ্বালানি মন্ত্রী উনি বললেন যে ইনকিলাব জিন্দাবাদ, এটা চলবে না। আবার উনি এটা বলার কিছুক্ষণ পরে দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ উনি ইনকিলাব জিন্দাবাদ বললেন এবং বললেন যে এই সমস্তগুলি প্রতিরোধ করা হবে। আবার আমাদের আহ সাবেক প্রধান উপদেষ্টা, আহ তথ্য কর্মকর্তা যিনি ছিলেন, প্রেস সেক্রেটারি, তিনিও দেখলাম যে উনি বললেন যে এগুলো নাকি বাংলা শব্দ, খুব চমৎকার মধুর বাংলা শব্দ, এই ইনকিলাব, আজাদি, ইনসাফ এবং আরো কি কি যেগুলো উচ্চারণযোগ্য নয় যে শব্দ, সেগুলিও নাকি চমৎকার বাংলা শব্দ উনি বললেন। তো এই যে বাংলা শব্দ না, এটা বলা যাবে ওটা বলা যাবে না, এটা কি মানে কেবল বাংলায় বিদেশি শব্দকে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা, নাকি বাংলাকে ভালোবেসে করা, নাকি ভাষার একটা রাজনীতিকরণ করা? এটা কি আসলে, আপনি এটাকে কিভাবে দেখছেন? না, আমার কথা হচ্ছে যে যে কোনো ভাষা তখনই সমৃদ্ধ হয় যখন অনেক ভাষার সংমিশ্রণে নানান ধরনের তথ্য, মানে কি বলে, শব্দ ভান্ডার তৈরি হয়। এটা যে কোনো ভাষার ক্ষেত্রে, সেটি ইংরেজিতে যদি কোনো বাংলা ভাষা এস্টাবলিশড হয়ে যায়,
সেটিও সমৃদ্ধ হয়। বাংলায় যদি কোনো ইংরেজি ভাষা শব্দ বা উর্দু হিন্দি শব্দ যাই স্টাবলিশড হয়ে যাক না কেন, ভাষা কিন্তু শব্দ মানে সমৃদ্ধ হয়, ভাষা বহমান, ভাষা চলমান। যেমন আমাদের এখানে চেয়ার টেবিল ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই তো আমাদের ভাষার সঙ্গে মিলে গেছে, তাই না? এতে ভাষা কিন্তু কোনো ক্ষতি হয় না, ভাষা সমৃদ্ধ হয়। কিন্তু যে বিষয়টি আলোচনায় এসেছে, যে এই যে ইনকলাব ইনকলাব মঞ্চ, জুলুম মজলুম ইনসাফ ইত্যাদি ইত্যাদি, তখনই আপত্তির বিষয় হয়ে দাঁড়ায়। সেটি হচ্ছে যে ইন্টেনশন যখন কোথাও কোনো ক্ষেত্রে কাজ করে, অটোমেটিক্যালি এই যে ইনকলাব শব্দ তো, হ্যাঁ, যেমন একটি প্রধানতম কি বলি একটা পত্রিকা কথা আমরা বলতে পারি, দৈনিক ইনকলাব, হ্যাঁ, হয়েছে তো। আওয়ামী লীগ তো বাংলা শব্দ না নিশ্চয়ই। তো এগুলো তো এস্টাবলিশ হয়ে গেছে। সরি, কেটে গেলাম নাকি? আচ্ছা আচ্ছা, না, আমরা সরি। আপনি ওই ইনকিলাব বাংলা শব্দ না ওইখান থেকে বলেন। হ্যাঁ, তো আমাদের তো একটা অন্যতম প্রধান পত্রিকা আছে ইনকিলাব। অথবা আমি যদি আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগ কোনোটাই আমাদের দেশের শব্দ নয়। বিএনপিও যা কি বলে যে জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বা এই টাইপের কিছু বলে। ওদের স্লোগানটা কি, বাংলাদেশ জিন্দাবাদ, হ্যাঁ। তো এগুলো নিয়ে তো কেউ কখনো আপত্তি তোলেনি, আপত্তি তোলার কথাও নয়। এগুলো আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে, এই শব্দগুলো বা স্লোগানগুলো। কিন্তু এই যে সাম্প্রতিক সময়ে ইনসাফ, মজলুম, জুলুম, ইনকলাব মঞ্চ ইত্যাদি, আজাদি, এই যে শব্দগুলো আসছে, সেই শব্দগুলো নিয়ে তো আপত্তি উঠছে কেন? এখানে একটি ইন্টেনশন কাজ করছে। একই সঙ্গে আমি যদি সরাসরি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের ভাবধারা অনেকখানি আমাদের সংস্কৃতির সঙ্গে মিলে যাচ্ছে, মানে মিশে যাচ্ছে বা মিশিয়ে ফেলার একটা চক্রান্ত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাওয়ালি হচ্ছে, হয়েছে তো, এই 18 মাসে অনেকবার হয়েছে। মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকীও পালিত হয়েছে। তার মৃত্যু দিবস জাতীয় শোক দিবস হিসেবে পালনের দাবিও উঠেছে। এই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে এই যে একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটিয়েছে, কিংস পার্টি যেটাকে বলা হয়, অথবা জামাতে ইসলাম, তা তো মিলেমিশে একাকার। এদের একটি গভীর চক্রান্ত আছে যে এই বিষয়গুলো নিয়ে আসতে হবে, পাকিস্তানি ভাবধারা স্টাবলিশ করতে হবে। সেই জায়গা থেকে কিন্তু এগুলো স্টাবলিশ হয়েছে, মানে বিতর্কগুলো উঠছে। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব যেটি বলেছেন যে পিওর বাংলা ভাষা যেখানে, সেখানে এসব শব্দ চলবে না, আমি তার সঙ্গে একমত। এবং উনি হয়তো বিষয়টা ভালো করে ব্যাখ্যা করে বলতে পারেননি, তিনি যেটিকে মিন করেছেন, আমি সেই সব কথাগুলোই আমি আপনার সামনে তুলে ধরলাম। এবং উনি যদি মিন নাও করে থাকে, আমাদের তো আপত্তি ছিল যখন কিনা আপনার 47 থেকে সবকিছু নিয়ে আসছে, 71-কে মিলান করে দেওয়ার চেষ্টা চলছে, 24-কে 71-এর উপরে স্থান দেওয়ার একটা অপচেষ্টা চলেছে। এগুলো তো কখনোই হবে না, কখনোই এগুলোতে সফল হওয়া সম্ভব না। তো এই শব্দগুলোতে আপত্তি নেই আমার, এই শব্দগুলো অনেক আগে থেকেই ছিল। চট্টগ্রামের তো একটা পত্রিকা আছে আজাদি, তাই না? নাম করা পত্রিকা। জি। এবং সেই পত্রিকাটা আপনি, মানে আমরা যতক্ষণ এই যে বড় বড় যে পত্রিকাগুলো আছে, ডেইলি স্টার কিংবা প্রথম আলো বা সমকাল, যাই বলে না কেন, এই পত্রিকাগুলোর চেয়ে কোনো অংশে কম মানসম্মত নয় আমি মনে করি আজাদী পত্রিকাটা। ওই আজাদী শব্দ নিয়ে তো কেউ আজ পর্যন্ত কেউ আপত্তি তোলেনি। এখন এরা যে আজাদীর কথা বলছে, এরা যে ইনসাফ ইনকলাবের কথা বলছে, আপত্তি ওখানে। এর ভিতরে একটি গভীর চক্রান্ত বা ইন্টেনশন কাজ করছে। জি, এখানে এখানে আরেকটা জিনিস দেখেন, আরো হাসনাত আব্দুল্লাহর এটার পরে আরো কিন্তু এনসিপির দুজন নেতা আপনার পোস্ট দিয়েছেন ফেসবুকে। যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি দিয়েছেন ইনকিলাব জিন্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ, মানে উনি ওনার ওই লাইনে আছেন। হুম, আবার হুম, সার্জিস আলম একটা পোস্ট দিয়েছেন, যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে, হুম, সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবে। এখন উত্তরসূরি বলতে তারা কি মিন করছেন? মানে এটা এখানে কি আসলে পলিটিক্সটাই মুখ্য হয়ে দাঁড়াচ্ছে? অবশ্যই, আমি আরেকটা অবশ্যই। কথা বলি, এটা হ্যাঁ, যদি স্লোগান হয়, ইনকিলাব জিন্দাবাদ বলেন আপনি, আমি নিজে ব্যক্তিগতভাবে আমার অপিনিয়নটা বলি, এটা আপনার হুম, সঙ্গে শেয়ার করি। ইনকিলাব জিন্দাবাদ বলেন, আমার কোনো আপত্তি নাই। ইনকিলাব তো আমাদের দেশে প্রচলিত একটা শব্দই। ইনকিলাবের নামে একটা পত্রিকা আছে। ভারতে দেখলাম যে ভারতে কিন্তু আমরা আমাদের যৌবনে আমরা একটা মুভিও দেখেছিলাম, শ্রীদেবী এবং অমিতাভ বচ্চন অভিনীত, মুভির নাম হলো ইনকিলাব। তো ইনকিলাব হতেই পারে।
তাহলে যেমন ভগৎ সিং যে ব্রিটিশ বিরোধী আন্দোলন হ্যাঁ, করেছিলেন, ভগৎ মূলত সিং আওয়ামী লীগ না। ইনকলাব জিন্দাবাদ বলতো, তার হ্যাঁ। স্লোগানটা ওটাই তো ছিল। হ্যাঁ, এটা ঠিক আছে, আমি মানতে আপত্তি নাই কোনো। কিন্তু তাহলে আপনি আমাকে বলেন, জয় বাংলায় আপত্তি কেন? জয় বাংলা তো একটা বাংলা শব্দ, এবং ইনকলাব দিয়া এই আন্দোলন হয়েছে, ইনকলাবের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটছে। জয় বাংলা দিয়ে থেকে দেশ স্বাধীন পাইছি কে আমরা ভাই? এই দেশের জন্ম হয়েছে জয় বাংলা স্লোগান নিয়ে। এখন এই জয় বাংলা স্লোগান দিয়ে চাকরি চলে যায় কেন রে ভাই? তাহলে প্রবলেমটা কিন্তু ভাষায় না, প্রবলেমটা কিন্তু রাজনীতিতে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো আপনি যেটা বললেন, আর এর আগে যে আমি যে কথাগুলো বললাম, সব একই সূত্রে গাঁথা, একই সূত্রে গাঁথা, এবং ঘুরে ফিরে সেই বিদেশি শক্তি বা সরাসরি বলে পাকিস্তানের যে ভাবধারা স্টাবলিশ করার একটা চেষ্টা, অপচেষ্টা, সবকিছু ওর মধ্যেই নিহিত। এবং জয় বাংলাতে কেন আপত্তি হবে? জয় বাংলা তো আমাদের অস্তিত্বের স্লোগান। এটা আওয়ামী লীগ না তার নিজস্ব সম্পত্তি করে নেওয়ার চেষ্টা করেছে। বঙ্গবন্ধু তো কোনো দলীয় মানে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার কথা ছিল না, সেটা আওয়ামী লীগ করেছে, এটা আওয়ামী লীগের দোষ। কিন্তু বঙ্গবন্ধু, জয় বাংলা স্লোগান, এগুলো তো আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে। এবং এই গোষ্ঠীরই আপত্তি জয় বাংলা স্লোগানে, এই গোষ্ঠীরই প্রীতি, ভালোবাসা, এই যে ইনকিলাব জিন্দাবাদ কিংবা আজাদি, আবারও বলি, এই শব্দগুলোতে আপনারও আপত্তি নেই, আমারও আপত্তি নেই, আমাদের কারোরই আপত্তি নেই। কিন্তু যখন এই যে ইন্টেনশনটা কাজ করছে, এই যে মনে করেন যে এর মধ্যে তো কত সংস্কার, মানে কত শব্দ রয়েছে, সংস্কার, সংস্কার শব্দটার প্রতি মানুষ তো বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। এত বহুল ব্যবহার হয়েছে এবং অপচর্চা হয়েছে যে আহ, আহ, ইয়ে নিয়ে, সংস্কার শব্দ নিয়ে। পাশাপাশি যে ফ্যাসিস্ট শব্দ, এই ফ্যাসিস্ট শব্দের যে গুরু, যে তাৎপর্য, এটাও তো, এই যে ধার, এটা তো হারিয়ে ফেলা হয়েছে। কথায় কথায় ফ্যাসিস্ট। আরে আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হয়ে থাকে, 15.5 বছর লেগেছে তার ফ্যাসিস্ট হতে। আর এই যে ইউনূস সরকার তো 18 মাসে, 18 মাস, মানে কি বলে, প্রথম মাসে তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। তো এইসব শব্দগুলো রাজনৈতিক ভাবে ব্যবহার করার কারণে এগুলো ধার হারিয়ে যাচ্ছে। একইভাবে যে শব্দগুলো নিয়ে আমরা কথা বলছি, এই শব্দগুলো বিতর্কিত হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ভাবে, যেভাবে যেগুলো ব্যবহার করা হচ্ছে এই জায়গা থেকে, আর কিছু না। আচ্ছা, আমি আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। লাস্ট একটা ঘটনা এইমাত্র আমি পত্রিকায় পড়লাম, আপনার চোখে পড়েছে নিশ্চয়ই। এটা হলো ওই যে হবিগঞ্জে মেহেদী হাসান, হুম, খুবই আলোচিত মেহেদী হাসান, যিনি নাকি ওই থানায় বসে বলেছিলেন ওসির সামনে যে কোন এক এসআই কে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন, কোন থানা হুম, হুম। জ্বালিয়ে দিয়েছেন। সন্তোষ, তাকে এসআই অ্যারেস্ট সন্তোষ। করা হয়েছিল, পরে রাতের বেলায় তাকে আবার কোর্ট বসে তার জামিন নিশ্চিত করা হয়েছিল। তিনি মাঝখানে দিল্লিতে গিয়েছিলেন পর্তুগালের ভিসা নেওয়ার জন্য। তখন ওইখান থেকে এর সময় তাকে এয়ারপোর্টে আটকানো হয়েছিল, পুলিশ তাকে ভিডিও করেছিল। তার ব্যাপারে বিবিসি বাংলায় একটা রিপোর্ট হয়েছে, এবং সেই রিপোর্টে বলা হয়েছিল যে মেহেদী হাসান আহ ভারতে গিয়েছিলেন যখন, তখন তিনি সঙ্গে নিয়ে গেছিলেন 40 লাখ টাকার ক্রিপ্টো কারেন্সি। এই 40 লাখ টাকার ক্রিপ্টো কারেন্সি আপনি নিশ্চয়ই শুনেছেন কিনা, যে আমাদের অনেকেই নাকি এরকম, এমনকি আমাদের কোন কোন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা নামে ওই ধরনের কথা আছে, তারা নাকি এরকম হুম, কোটি কোটি টাকার হুম, ক্রিপ্টো কারেন্সি তারা নাকি বিদেশে পাঠিয়েছেন। তো হুম। এই বিষয়টা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কি? এগুলো সব বেরিয়ে আসবে। আমরা কিন্তু অনেক আগে থেকেই শুনছি এই বিষয়গুলো। আপনিও শুনেছেন যে ক্রিপ্টোকারেন্সি তো আরেকটি শব্দ, মানে এখন যেটি প্রচলন বেশি, বিটকয়েন। বিটকয়েনে আসিফ মাহমুদ, সজীব এই ভুঁইয়া বিটকয়েনটা ক্রিপ্টো টাকা। কারেন্সি হ্যাঁ, একই আমি জিনিস। সেটাই বলছি, আমি সেটাই হ্যাঁ, বলছি, বিটকয়েনটা শব্দটার প্রচলন বেশি, বিটকয়েন শব্দটা মানুষের কাছে পরিচিত বেশি। রাইট। তো আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া কিংবা আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম, তারা যখন উপদেষ্টা পরিষদে ছিলেন, তখন তাদের বিরুদ্ধে ভারতের বিভিন্ন চ্যানেলে এই ধরনের রিপোর্ট হয়েছে। আমরা ওইগুলোকে পাত্তা দেইনি, এবং ওগুলো নিয়ে আমরা কোনো ধরনের কোনো কথাও বলিনি। কেন? ভারত মানে তো অচ্ছুত। অন্তত এই গত 18 মাসে ভারতের বিভিন্ন, হ্যাঁ, ভারত কোনো কোনো গণমাধ্যমে অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে অপপ্রচার চলেছে। সবকিছুই যে গুজব তা কিন্তু নয়, তার অনেক কিছু আবার প্রমাণিত হয়েছে যে অনেক কিছু গুজব নয়। তো সেই সব জায়গাতে কিন্তু এই যে ক্রিপ্টোকারেন্সি অথবা এই যে বিটকয়েন নিয়ে অনেক ধরনের রিপোর্টিং হয়েছে, আমরাও শুনেছি। কিন্তু আমাদের গণমাধ্যমগুলো তো এক ধরনের তুমুল সেন্সরশিপের মধ্যে ছিল এই 18 মাস। আগেও ছিল, কিন্তু সেটির মাত্রাটি বেড়েছিল। এইগুলো নিয়ে কোনো কথা বলেন, আপনি দেখবেন, আমি নিশ্চিত, আমি নিশ্চিত এইগুলো নিয়ে কেবল রিপোর্টিং হওয়ার পথে হবে। এবং এগুলো একেবারেই অমূলক না, আমি বলছি না যে পুরোপুরি সত্য, কিন্তু বিশ্বাস করাটাও অমূলক নয়।
সে যে 40 লাখ টাকা নিয়ে গিয়েছে বিটকয়েনে বা ক্রিপ্টোকারেন্সি, এটা তো বিবিসি করেছে। তা মাহাদি, এই যে ছেলের নাম বোধহয় মাহাদি, হ্যাঁ, নাক টিপলে মাহাদি হাসান, দুধ বের হ্যাঁ। হয়, নাক টিপলে দুধ বের হয়, সম্ভবত অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে। সে যদি 40 লাখ টাকার বিটকয়েন নিয়ে যেতে পারে, নিজে বিতর্কে পড়বেন। সেই ব্যাপার দেখেন, বিডিআর ইস্যু, বিডিআর ঘটনায় যারা অপরাধী, যারা মানুষ ক্ষতিগ্রস্ত, যারা মামলা করছে, যারা তদন্ত করছে, যারা গোয়েন্দা, সব আওয়ামী লীগ। কিন্তু আমরা উত্তর দিতে পারি নাই। একটা স্বাধীন কমিশন হয়েছে, কোনো কিছু করা যায় নাই। ওখানে আইডেন্টিফাই করা হয়েছে, ডক্টর ইউনূস ভয়ে এটা প্রকাশই করেন নাই। হয়তো এই জন্যই একটা ইস্যু আইছে যে বিডিআর এর বিচার বিভাগীয় তদন্ত, যদিও পত্রিকায় দেখি নাই, বাট মানে দরকার ডক্টর আছে। ইউনূসের ভয় কিসে? ডক্টর ইউনূসকে তো আমরা তো মনে করি যে ডক্টর ইউনূস কোনো কিছুতে ভয় ছিল না ওনার। মানে ভয় কি বাংলাদেশে? সেনাবাহিনী প্রশ্নে ডক্টর ইউনূসের চরম আতঙ্ক ছিল। উনি ওনাকে কনভিন্স করতে পারেন নাই, আর ডক্টর ইউনূস ওনাকে কনভিন্স করতে পারেন নাই, আর সেনাপ্রধানও তাকে আপন করে নিতে পারেনি। এরই বাস্তবতা। হুম, এখন দেখেন, সেনা প্রেসিডেন্ট সাইন করছে একটা পেপার, যারা মুশফিক সম্বন্ধে সে লেফটেন্যান্ট জেনারেল হবে, অকার তাকে লেফটেন্যান্ট জেনারেল দেয় নাই, নির্বাচনের পরে দিছে। তার এই ক্ষমতা কে দিছে? এই অবৈধ ক্ষমতা আমার বলেন। হুম। প্রেসিডেন্ট করার পরে তার এই সৎ সাহস করতে আসলো অনৈতিক আচরণ, সে এখন করতে পারবে? এখন অকার এই ক্ষমতা আছে। আমার খারাপ লাগে, নিজের অবস্থা নিজেরা বুঝে না। সে কোন পর্যায়ে গেলে জেনারেল হাফিজ অনেক 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 সিনিয়র উপদেষ্টা তার সাথে বেয়াদবি করছে, এবং সে ফল পাবে। এখন উপদেষ্টা কে? ব্রিগেডিয়ার শামস, অনেক জুনিয়র, তার কথা শুনতে হবে অকারকে। এটাই বাস্তবতা, যে মানুষের সব সময় মধুচন্দ্রিমা থাকে না, এটাই হলো বাস্তবতা। তবে যে পোস্টিং হয়েছে, হতাশ হওয়ার কিছু নাই, এটাই নিয়ম, এটাই নিয়ম। এবং নিয়ম কয়জনকে নিয়ে বক্তব্য আছে যে এরকম প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে সেনাবাহিনী থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে, সেটা নিয়ে কথা আছে। তারপরে আরো 2-1 জনের ব্যাপারে কথা আছে। তো এগুলো আমি আবার এক এক করে শেষ করি। এই যে কামরুল নিয়ে কথা আছে, কামরুলকে সক্ষতা ছিল আমাদের খলিল সাহেবের সাথে। এখানে যেহেতু বলে ব্যাটে ম্যাচ করতে পারে নাই যেভাবে চাইছে ডক্টর ইউনূস, অকারের জন্য করতে পারে নাই, এবং এটা আরো কষ্ট হবে তার জন্য। আমি মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্টিং হয়েছে তার, সে ভালো একটা অ্যাপয়েন্টমেন্ট পাবে, এবং সুযোগ হলে বিদেশ থেকে তাকে সেনাপ্রধানে বানাতে পারবে, কোনো অসুবিধা নাই, যে সরকার চায়। যদি তার প্রধানমন্ত্রী চায়, তারপরে ডিজি ভাই তাকেও দেওয়া হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটাই তো স্বাভাবিক। সে তার কাজ 1.5 বছর ঠিক মতো করে নাই, সে কাজ করছে ডিজি কাজ করতে সেনাপ্রধান, ডিজি কাজ করতে সেনাপ্রধানের, ওই আমাদের প্রধান উপদেষ্টা কাজ করেন নাই। এর অনেক ঘাপলা বেরিয়ে আছে আপা। এই ডিজি সরালে বের হবে অনেক কিছু, আপনি দেখতে পাবেন। এই বিচার ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে আইসিটি বিচার ব্যবস্থাটাকে নষ্ট করেছে। আমরা জানি আইসিটির চিফ প্রসিকিউটর কাছে সরাই দেওয়া হচ্ছে, একজন বিএনপি নেতাকে আনা হবে হয়তো, খুব অসুবিধা নেই, আইনের গতিতে চলবে। কিন্তু কাজ করার জন্য পরিবেশ সৃষ্টি করতে আপনি অপরাধীকে কেন প্রশ্রয় দিবেন? দণ্ড কমাইতে পারেন, বাট অপরাধী সে যেই হোক। এই জিনিসগুলি যেন ওখানে মনে করছেন না আমরা আইন পালন করছি, আদেশ পালন করছি, এটা কোনো যুক্তি হইতে পারে না। ওনার ভালো করে জানার কথা যে অপরাধগুলি হয়েছে সেনাবাহিনীতে, নারী সংক্রান্ত কেসে অসংখ্য অফিসারকে বাড়ি পাঠাই দিয়েছে। নারী সংক্রান্ত কেসে সেনাপ্রধান কোনো ভূমিকা নিতে পারেন না। নারী সংক্রান্ত মামলা হলে সেটা পুলিশ করবে, সেনাবাহিনী পারে না, সশস্ত্র বাহিনী পারে না। পরিষ্কার করে আইন দেওয়া আছে, সেই ধারাটাই তারা ব্যবহার করছে। আমাদের নিষ্পত্তি, অপরাধীদের নিষ্পত্তি কোন পর্যায়ে গেলে আপা প্রধান উপদেষ্টা বলার পরে এই একটা কমিটি করে, হাইয়েস্ট পসিবল কমিটি, যার প্রধান হলেন একজন উপদেষ্টা জেনারেল হাফিজ, তার সাথে কোনোই কোঅপারেট করে নাই, হিউমিলেট করছে এই জেনারেল ওয়াকার। আমার দেখবেন আল্লাহ কি করে, আল্লাহ এরকমই সিস্টেম করা, যে আপনি যা করবেন তা আপনি রিটার্ন পাবেন। আমি তাই মনে করি। এখন আমি মনে করি
বিএনপি সরকার তার নিজের জন্য ভালো ভালো তার জায়গায় ভালো ভালো লোক সে পজিশন, যার প্রতি আস্থা আছে, ভালো না, যার প্রতি আস্থা আছে তাদেরকে প্রতিষ্ঠিত করবেন। যেন আজিজ কি সেনাপ্রধান হন নাই, যেন শফিউদ্দিন কি হন নাই, বেলাল হন নাই, যা বলছে ওরকম নির্ভরযোগ্য লোক তো হইতেই হবে। অতটা খারাপ না হোক, তারা চেষ্টা করবে, যারা তার কথা শুনবে তাদেরকে আনবে, তাই তারা করবে। এটা হতাশ হওয়ার কিছু নাই। কিন্তু অনেকে বলছেন যে এটা তারেক রহমানের ইচ্ছায় এবং মানে জেনারেল ওয়াকারের ইচ্ছায় এই বদলিটা হয়েছে। জেনারেল ওয়াকারের উপর আস্থা রেখেছে তারেক রহমান এই জন্য, এবং বিশেষ করে ডিজিএফআই যে মহাপরিচালক ওনার ব্যাপারে অনেকটা আলোচনা হচ্ছে যে ওনার থেকে অনেক কিছু জানার ছিল, বাট ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে এই কারণে। এরকম কি মনে হয় কিনা আপনার? আপনি মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্সে থাকলে আপনি সব তথ্য পাবেন। আমরা ওই করি না 54 ধারায় জেলে ঢুকাই, মানে কিভাবে আমরা জমা পাবো? সব তথ্য পাওয়া যাবে। উনি মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্সে থাকবেন, ওনাকে অন্য কোথাও পাঠানো হবে না। আমার এক পরিচিত লেফটেন্যান্ট জেনারেল মতিউর 1.5 বছর ছিল মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্সে, তার একটা চেয়ার ছিল না, টেবিল ছিল না। এটি মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স। অনেক সীমা লঙ্ঘন কাজ করা হয়েছে, আপনার সবকিছু বের হবে। আমার কথা হলো, আপনি মনে করছেন যে সুবিধা দিলাম একজন লোককে, এই সুবিধা, যেই ব্যক্তি সুবিধা নিচ্ছেন সে জানে এটা আমার দুর্বলতা। এই দুর্বলতা সে দেখতে চান না, কারণ দুর্বলতার থেকে সে কোনো সত্য কথা বলতে পারবেন না, মিথ্যা বক্তৃতা দিতে পারবেন না। ওই অসৎ লোকদেরকে সে সরাইয়া দেবেন নিজের সুবিধার্থের জন্য। এটাই ইতিহাস, এটাই নিয়ম। আমি মনে করি তারেক জিয়া, শহীদ জিয়া, খালেদা জিয়ার সন্তান, দেশের স্বার্থে উনি ভালো কিছু করবেন। ব্যাপারটা যখন আসবে, এই বিচার বিভাগীয় যদি হয়, প্রথমটা তো বের করতে একটু কষ্ট হচ্ছে, সরাসরি ভারতকে দোষারোপ করা হয়েছে। ওইটাকে হয়তো এক সাইড লাইন রেখে ভিতরের যে কালপিট গুলিকে আইডেন্টিফাই করা দরকার, করা আছে। যদি বিচারে আনা হয় না, বিচারে আনতে হবে তো। কারা কেন গুলি ছুড়েন, কেন আদেশ অমান্য করছেন, এগুলি বিচার তো হইতে হবে। হবে না, যে রিপোর্ট মানে প্রকাশ করা হয়নি, তো সেই রিপোর্ট আমরা এর আগেও দেখেছি হাসিনার সময় একবার বিডিআর তদন্ত রিপোর্ট করা হয়েছে, সেটাও কিন্তু কার্যকর হয়নি। তারপরে এই যে ইউনূসের সময়, তো মানে সেই রিপোর্টও জনগণের সামনে আনা হয়নি। কিন্তু এখন আবার কি তদন্ত কমিশন গঠন করা হবে নাকি সেই রিপোর্ট আবার পূর্ণ তদন্ত করা হবে? না, সেটা হলো স্বাধীন কমিশন, সর্বোচ্চ কমিশন, এর উপর কোন কমিশন, এর নিচে একটা কমিশন করাটা মানায় না। ওই কমিশনটাকে ধরেই কাজ করা যায়। ওই কমিশনে একটা বন্ধু রাষ্ট্রের, তথাকথিত বন্ধু রাষ্ট্রের নাম চলে আসে, ওইটা আসলে কি করতে হয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে মামলা করতে হয়। সেটার মতো সক্ষমতা হয়তো বিএনপির এখনো নাই, হয়তো পরে আসতে পারে। বাট এর সাথে যারা জড়িত অফিসার, যারা মির্জাফর, দেশের গাদ্দার, এই লোকদের বিচার তো করতে হবে। ওইটাই সমস্যা। অন্যায় অনেক সৈনিককে অন্যায় ভাবে হয়তোবা বিচার করছে, সেগুলি রিভিউ করতে হবে। এই জন্য হয়তো একটা করতেছেন, বাট পত্রিকায় পাই নাই। আমি মনে করি করা উচিত। এই লোকদের ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। মানে বিডিআর এর বিচারটা হওয়া উচিত, এটাই। বিডিআর এর বিচার তো হয়েছে, মানে অন্যান্য যেগুলি মনে করেন অন্যায় বিচার হয়ে গেছে, সেগুলিকে নিষ্পত্তি দিতে হবে, সঠিক বিচার। আচ্ছা, আপনার কাছে আরেকটি বিষয়, আমরা দেখতে পাচ্ছি যে ভারতের সাথে জয়শঙ্কর আমন্ত্রণ জানিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রীকে। এটা কি একটা মানে আমাদের যে সংস্কৃতি আর কি, এক দেশের মানে নতুন হলে একটা আমন্ত্রণ জানানো, সেরকম প্রণয় বর্মা আজকে দেখা করেছেন, দেখা করে আমন্ত্রণের কথা জানিয়েছেন। তো এখানে অন্য কোনো রাজনীতি আছে কিনা, মানে ভারতকে নিয়ে যেটা সন্দেহ হয় আর কি আমাদের সমস্যা, আমাদের রাজনীতিবিদরা যখন তখন ভারতে যান এবং অনৈতিক কোন জয় করে হানি টেপে পড়ে যান। আমার কথা হলো, আমার বিশ্বাস ডক্টর খলিল এমন কোনো করবেন না। বাট আমার দেশে যখন তারা আসে, তাদেরকে কেন আমরা হানি টেপে ফালাতে পারি না? কেন আমরা করতে পারি না? সমস্যাটা কোথায়? আমরা কেন অফেন্সিভ হই না? আমরাই খালি ধরা খাই, ভারতকে ধরতে পারি না। আমি এটা বুঝি না। এটা উচিত আমরা অফেন্সিভ হবো। আজকে ভারতকে ভয় পাইতে পাইতে আমরা গর্তে ঢুকে গেছি। এখন দেখেন মণিপুরে যাইয়া 3টা ক্যাম্প হারাই ফেলেছে ভারত। এই ভারতের সেনাবাহিনীর ভয়ে আমাদের প্যান নষ্ট হয়ে যায় অনেক জেনারেলের, অনেক সুশীলের। এখন দেখেন স্থানীয় গেরিলা 3টা ক্যাম্প দখল করতে হেলিকপ্টার সহ।
এদেরকে ভয় পাওয়ার দরকার আছে কারণ ছাড়া। আমি এই কথাই বারে বারে বলি, ভারতকে ভয় পাওয়ার কিছু নাই, আমরা এক জাতির দেশ। আমাদের সুশীল আর আমাদের কিছু অবসরপ্রাপ্ত জেনারেল আবল তাবল বলে ঝামেলা সৃষ্টি করে। হাসিনুর ভাই, ডক্টর ইউনূসের মানে অন্তর্বর্তীকালীন সরকার শেষ হয়েছে, কিন্তু তাদের দুর্নীতির ব্যাপারে আমরা কোনো কিছু খবর পাচ্ছি না। তো তারা কি আসলে কোনো দুর্নীতি করে নাই? তারা কি, নাকি তারা সেভ এক্সিট নিয়ে চলে গেছে কোনোভাবে সরকারের সাথে আঘাত করে? আপা, এটা উচিত ছিল ডক্টর ইউনূসের যারা যোগদান করছে তাদের আমল না, তাদের সম্পদের হিসাব দেওয়া, এবং যাওয়ার আগে তাদের হিসাবটা আবার বন্টন করা। এটা করেন নাই কেন উনি? এটা তো নিয়ম। নিয়ম মানে কি? এটা শালীন প্র্যাকটিস। আমরা তো চোর, চোরের জন্যই নিয়ম, ভদ্র দেশে লাগে না। আমরা তো জন্মসূত্রে সারা সব চোর। কেমনে অন্যের সম্পদ খাবো? গরিবের খাবার। এই সম্পদটা বড় লোকের সম্পদ না। পা আপনি বড় লোকের সম্পদ খান, আপত্তি নেই আমার, খাচ্ছেন গরিবের সম্পদ, এটা খাবেন কেন? ডক্টর ইউনূস করেন। যারা করছে অবশ্যই বিচারে আওতায় আনতে হবে এবং জরুরি বিচার করতে হবে। অতি দ্রুত একদম দ্রুত ট্রাইব্যুনাল যেটা করে এদের বিচার করতে হবে যদি কেউ করে থাকে। আমরা পত্রিকায় বা বিভিন্ন মিডিয়াতে দেখেছি যে 3 জন উপদেষ্টা আসলে নির্বাচন করতে চায়নি, এই ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাইছে। এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? যে রেজওয়ানার কথা আসে, ইয়ের কথা আসে। পত্রিকায় দেখছি 3 জনের নাম এসেছে আপা, পত্রিকায় দেখছি। ক্ষমতা দীর্ঘায়িত করতে চাওয়ার ব্যবস্থা একটাই কারণ ছিল, গণভোট। যেই সমস্যাটা এখন হয়েছে গণভোট নিয়ে, যদি মনে করেন 1 মাস গণভোটটা করে সংবিধানটা সেট করে তারপরে যে নির্বাচনটা করতে, এই সমস্যাটা হইতো না। এই ডক্টর ইউনূস নত যেন হওয়ার জন্য সমস্যাটা হয়েছে। এখন ডক্টর ইউনূসকে সবাই গালাগালি করবে। এখন আমি আগে তো গণভোট হয়ে গেলে আমরা সব সেট হয়ে যেত, কোনো সমস্যা হইতো না, সুন্দর নির্বাচন হইতো। এখন এই জন্যই সম্ভবত তারা চাইছিল একটু দীর্ঘায়িত করতে, গণভোটটা হয়ে যাক, লেটার সি গণভোটে কোনো কমতে আছে কিনা, তারপরে তারা সংবিধানের কাজ করতে পারে। সব কাজ করা থাকতো, মনে করো 3 মাসের জন্য গণপরিষদ, 3 মাসের জন্য তারা খালি পাস করবে, পাস না করলেও চলবে। জনগণ যেখানে রায় দিয়ে দেয়, আর কোনো পাসের দরকার নাই। প্রতিনিধি দলের প্রতিনিধি যারা থাকেন তারা একটা সংখ্যক মাত্র, একটা দলের প্রতিনিধি। আর সমগ্র জনগণ যখন দেয় তখন আর এটা অনুমতি দরকার পড়ে না। ডক্টর ইউনূস এর ব্যর্থতা পর্যবেসিত হয়েছেন, ওনারা বিজ্ঞ, তাই মনে এই কারণে মনে সময় চাচ্ছিলেন। যে এই কারণে দীর্ঘায়িত করতে চেয়েছেন। আচ্ছা, এখন যে শব্দগুলোকে নিয়ে যে আলোচনা হচ্ছে, ইনকেলাব, একজন মন্ত্রী বলেছেন যে ওনার রক্তক্ষরণ হয়। তো এটা নিয়ে আজকে জামাতের আমিরও আজকে দেখলাম যে স্ট্যাটাস দিল, তারপরে এনসিপির অনেকে স্ট্যাটাস দিচ্ছে, মানে এখন আবার জোরালো ভাবে সবাই ইনকেলাব ইনকেলাব লিখে যাচ্ছে ফেসবুকে। তো কেন এগুলো আসলে, এই শব্দগুলো কেন এত আলোচনায়? ইনকেলাব, মজলুম, ইনসাফ। কালকে আমি দিছি, পাকিস্তান আমলে বলতো নায়ারে তকবীর। নতুন নতুন কিছু শব্দ আমরা পাইছি। 71-এ ছিল জয় বাংলা। এত সুন্দর সুন্দর শব্দ আমরা পাইছি। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আপনি চিন্তা করতে পারেন কত স্প্রিট। এবং এই আজাদি যারা গোলামি, আজাদি আজাদি, এই বিশাল একটা, এই কথার মধ্যে সবটা আছে আপা। তো গায়ে তো রাখবেই যারা আওয়ামী প্রেমী। আমি মনে করি বিএনপি যদি আওয়ামী প্রেমী হয়, বিএনপির পা কাটবে এই আওয়ামী লোকজন, ভোট কাটবে আওয়ামী লোকজন। তারা চিন্তা ভাবনা করে আগাতে হবে তাদের, এবং সিস্টেম ঠিক আছে, তারপর যদি বিচার ব্যবস্থাকে হস্তক্ষেপ না করে, আমার মনে সব ঠিক আছে। না হলে বিএনপি নিজে বিপদে পড়বে। না, ইনকেলাব না বলে ইনকেলাবের আমাদের বাংলাদেশে যে পরিচিত ওয়ার্ড গুলা, সেই ওয়ার্ড গুলো ব্যবহার করলে কি, মানে ইনকেলাবের জায়গায় বিপ্লব, ইনসাফের জায়গায় তো মানে ন্যায়পরায়ণ বা এরকম কিছু শব্দ, তো বিকল্প শব্দ আছে বাংলায়। তো সেগুলো কেন? মানে বাবা যে পিনাকি দাদার আবিষ্কার নাকি এগুলো, এইসব শব্দ। না, তো এটা বহু আগের শব্দ, এটা অনেক বছর আগে হয়েছে। চেয়ারে বাংলা হলো ক্যাডারা। এই ধরনের বাংলা শব্দ দিয়ে তো সব বাংলা দিয়ে তো যুদ্ধ হয় না, কিছু বিপ্লবী শব্দ আনতে হয় যার জনগণ অল্পতেই বুঝতে পারে এটা কি। হ্যাঁ, এই শব্দগুলি লাগবে, এই শব্দগুলি থাকবে। এটা আমাদের আবিষ্কার না, আমাদের ভাষায় পরিণত হয়েছে। আপনি যখন মাঠে যখন এগুলি আলোচনা হয়, তার স্লোগানগুলি দেখুন তো আপা, কেউ ঘুমায় থাকে না। ও বুড়া মানুষও হাত উঠায়, ইনকেলাব ইনকেলাব বলে। এবং খুব একটা, এটা যে একটা স্পিরিট, এটা অন্য কোথাও পাওয়া যায় না। এটা থাকবেই আপা,
কেউ এটা সরাতে পারবে না। জি, আরেকটা বিষয় আপনি যেটা বলছেন যে ট্রাইব্যুনালের যিনি প্রধান ওনাকে সরানো হচ্ছে। তো ওনাকে সরালে আসলে এই যে গুম খুনের মামলাগুলো ঠিকমতো হবে কিনা বলে আপনি মনে করেন কিনা? আপা দেখেন, এগুলি ওনাকে সরানো হচ্ছে রিউমার, নট প্র্যাকটিক্যাল, আদেশ না পাওয়া বলতে পারিনি, এমনি ভাষা ভাষা শুনতেছিলাম। ওনাকে সরায়ে বিএনপির একজন অ্যাডভোকেটকে আনা হবে, উনি বিডিআরের আইনজীবী ছিলেন। এমন কথা হলো, এগুলি সরান, এগুলি কি 3 মাস পরে সরানো যাইতো না আপা? হুম। কেন করাচ্ছেন? তো বিপদ হবে। আপনি মনে করেন এই ছাত্র জনতার বিপক্ষে কাউকে দাঁড় করাতে পারবেন? ইউনিভার্সিটি খুলে যাবে হয়তো, তাজুল ইসলামকে পারবেন। এই কারণে মানে জামাত ইসলামের কারণে সরানো হচ্ছে নাকি এখানে এখানে তো বিচার তো আপা জামাত ইসলামের আইনে হচ্ছে না, বিচার হচ্ছে, এই যে বিচার হচ্ছে তো জ্ঞানের দিয়া। উনি তো কিছু করেন না, ওনার অনেক প্রসিকিউটর আছে, বেসিক্যালি পুলিশ করে আপা, পুলিশ কাজ করে তদন্ত, ওরা আইনগুলি ঠিক করে দেয়, আদালতের বিচারক সে তো জামাতি না, সে দেখে কে কি স্বীকার করলো কি না। দেখেন একটা কথা বলি, আমি আয়নাঘরটা প্রকাশ করছি আপনি জানেন বহু বছর আগে, তারপরে আয়নাঘরটা আমরা পাঁচই জুলাই রাতে বেলাটাকে আমরা কনফার্ম করছি যে তারা ছেড়ে দিবে, আমরা ফিরে আইছি। তারপর থেকে দেখেন ওই গুম কমিশন কয়েকবার গেছে, ভিজিট করছে, আইসিটি চিফ প্রসিকিউটর ভিজিট করছে, তদন্ত কমিটি ভিজিট করছে, আমাদের আমাদের ডক্টর ইউনূস ভিজিট করছে, তারপরও আদালতে চলতেছে মামলা। আপনি মিথ্যা বলছেন, এখন বলেন, এটা তো আইন প্রক্রিয়া, ইচ্ছা করলেই কাউকে বাদ দিয়ে কিছু করা যাবে না, তো যে যা বলবে সেভাবে বিচার হবে। এখন এখানে তো কাউকে পরিবর্তন করে তো আমি কিছু করতে পারবেন না, করলে তোমার গ্যাঞ্জাম লেগে যাবে। যে লোক অধিকার নিয়ে আইছে সে অধিকার যদি বন্ধন করতে যান, এই সমস্যা হবে। আপনি লিঙ্গারিং করতে পারেন, আপনি আপনার নিজের আইনজীবী আনতে পারেন, তাতে কি সুবিধা হবে? 1800 মামলা আছে, 1800, আমাদের একটা বাকি আছে, দেখি না করে কেমনে, না করে করলে আমি সরাসরি দেয়া আমার অধিকার, আমি রিট করে বসবো। আমার তো আরেকটা মামলা আছে, প্রথমবার গুম, এটা এখনো শুরু হয় নাই, যদি না করে আইসিটি, আমি জাস্ট সরাসরি দেয় আমি রিট করে বসবো যে আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। সুতরাং আইন সুন্দর লম্বা, আইন সবার জন্য সমান। আমি চাই না এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমি চাই তারা অপরাধ স্বীকার করুক, দণ্ড যাই হোক আমার আপত্তি নাই, অপরাধ স্বীকার করো, তুমি অপরাধ করছো এটা তুমি স্বীকার করো। এখানে দণ্ড যদি নাও দেয় আমার কোনো ক্ষোভ নাই আপা, দণ্ড না দেয় কোনো ক্ষোভ নাই, বাট তুমি স্বীকার করতে হবে তোমরা যে অন্যায় করছো, অন্যায় আদেশ মানছো, এটা অন্যায়, এটা করা যায় না সভ্য দেশে, এই জিনিসটার জন্য বিচার দরকার আমার। এখন তারা কোথায়? ওই যে 15 জন অফিসার, এরপরে তালিকা তো আমরা আর পাই নাই। শুনছিলাম না যে আরো তালিকা আসবে? আরো অনেক বড় তালিকা, বাচ্চা ধরেন আপা আমাকে যে ধরাই দিছে তার নাম নাই, আমাকে যে টিম আমাকে করতে চায় মাইক্রোবাস তাদের নাম নাই, যে আদেশ দিছে সে তার নাম আছে বটে, বাট কে আমারে নিয়ে টর্চার করছে ওইখানে তার নাম নাই। সুতরাং এগুলি তো আসবে, আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে আসবে। এখানে দেখা যাবে 15 জন তারা কোথায় আছে এখন? এই 15 জন হয়েছে, তারা দায়িত্বে ছিলেন, তাদের দায়িত্ব থাকা অবস্থায় তাদের খোয়ারে আরমান ছিলেন, আর্মিসার ছিলেন ওই সময়কাল। এই সময়কালে এখন যারা যারা ছিলেন আর্মি স্যার, আরমান স্যার, এটাকে থামরোল ধরে আটকানো হয়েছে। এখন কি করা যাবে? সাব জেলেই আছে, ওনারা এখন সাব জেলে আছে। সাব জেলেই আছেন। এখন সাব জেলে থাকা একটা নেগেটিভ পয়েন্ট বলি আপা, সাব জেলে থেকে আপনি আপনার মনের কথা বলতে পারতেছেন না সেনা প্রধান বা গুন্ডার বিরুদ্ধে, নাইলে অনেক অফিসার সত্য কথা স্বীকার করতো, 164 করতো, এই ডিজিএফআই জন্য করতে পারে নাই। আমি বিশ্বাস করি এই ডিজিএফআই চেঞ্জ হয়ে গেলে অনেকেই সত্য কথা স্বীকার করবেন, 164 করবেন, তখন আমরা সকল জিনিস খুঁজে পাবো। মানে এখন তো নতুন করে আসছে না ডিজিএফআই এর নতুন একজন তো এসেছে, নতুন অফিসার আছে, ভালো, অবশ্যই নির্ভরযোগ্য অফিসার বিধায় বা নিরপেক্ষ অফিসার বিধায় তাকে আনা হয়েছে। আগের জাহাঙ্গীর সে তো হলো গিয়া সেনাপ্রধানের এডজুটেন্ট চামটা, তার হওয়া উচিত ছিল ডক্টর ইউনূসের চামটা, সে হয়েছে ঠিক উল্টা। ডক্টর ইউনূস মনে করেন আমরাও কিন্তু একটা সারাক্ষণ আতঙ্কে থাকতাম, ভয়ে থাকতাম যে কখন কি হয়।
কখন মব সন্ত্রাসের কে শিকার হয়, কখন চাঁদাবাজ দুর্বৃত্তের হামলার শিকার হয়, এই ভয়ে। মানে এক ভীতিকর পরিস্থিতি ছিল 1.5 বছর, 18 মাস। আর যে নতুন বন্দোবস্তের কথা বলে, নতুন স্বাধীনতার কথা বলে, দেশকে গড়ার কথা বলে ডক্টর ইউনূস এবং তার অ্যাসোসিয়েটসরা এই বাংলাদেশে এসেছিলেন 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর, সেই ইউনূস সাহেব এবং তার সাঙ্গ পাঙ্গরা এই দেশটাকে লুটপাট করে মানে থুবড়ে ফেলেছেন। 18 মাসের শাসন আমলে এমন কোন মন্ত্রণালয় নেই, এমন কোন ডিপার্টমেন্ট নেই যেখানে শুধু করাপশন আর করাপশন হয়েছে। প্রতিটা মন্ত্রণালয়, ইউনূস সাহেবের প্রতিটা মন্ত্রণালয় করে। ইউনূস সাহেবের প্রেস মিনিস্টার যেদিন, সেও ছিল একজন করাপ্ট, প্রত্যেকটা লোক করাপ্ট। সেই থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে এবং এখন দেশ গড়ার সময় একটা নতুন একটা সরকার, নতুন এক বাংলাদেশের দিকে যাচ্ছে। সবার সহায়তায় সরকারকে সময় দেয়া দরকার। আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবের শাসন আমলে যে অপকর্ম হয়েছে, প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি, লুটপাট, মব ভায়োলেন্স, প্রতিটা ক্ষেত্রের জন্য তদন্ত হওয়া উচিত এবং তাদের বিচারের মুখোমুখি করা উচিত। বিশেষ করে আর্থিক কেলেঙ্কারির যেসব ঘটনা ঘটেছে মন্ত্রণালয়ের দপ্তর অধিদপ্তরে, এইগুলোর জন্য এটারে বলা হয় হচ্ছে অডিট, এটারে আরো আধুনিক মানে আধুনিক একটা ফরেনসিক অডিট করা প্রয়োজন। ফরেনসিক অডিট এখন অডিটরদের মধ্যে অত্যন্ত নতুন একটা সিস্টেম এবং এটা একদম মানে সবকিছু এখান থেকে জানা যায়। প্রত্যেকটা ডিপার্টমেন্টে ফরেনসিক অডিট করা উচিত, যে এখানে কি পর্যন্ত করাপশন হয়েছে, কারা টাকা পাচার করছে। আপনি কি চিন্তা করা যায়, আপনার এক জেলা সদরের এক সমন্বয় কয়েকদিন আগে ওই যে ইন্ডিয়া থেকে ধরা পড়লো, ধরা করে ফেরত আসলো, আজকে মিডিয়াতে আমি দেখলাম তার কাছে কি নাম মাহাদিনে, তার কাছে 40 লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি ছিল। চিন্তা করা যায়, একটা বাচ্চা ছেলে, হয়তো 17-18 বছরের একটা ছেলে, আর সেই জায়গায় সারা দেশের সমন্বয়করা এবং এই যে যারা যেসব সমন্বয়ক উপদেষ্টা ছিল, তাদের যে সাঙ্গপাঙ্গরা, এরা শত শত কোটি টাকা এই দেশে লুটপাট করছে, চাঁদাবাজি করে এইসব টাকা পাচার করছে। এবং টাকা পাচারের এখন সবচেয়ে হচ্ছে ডিজিটাল ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার। এই যে আসিফ মাহমুদ সজীব বই একবার সুস্পষ্ট প্রমাণাদি পর্যন্ত রয়েছে যে সে ক্রিপ্টোকারেন্সিতে সে কোথায় কোথায় টাকা পাচার করছে, কি করেছে। এইগুলার বিচার হতে হবে। তারা নতুন বন্দোবস্তের জন্য এই দেশে তারা গণ অভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন করে তাদের যে স্বপ্ন দেখিয়েছিল, তারা এই দেশে এসে লুটপাট করছে, অপশাসন করেছে। 18 মাস তারা এই অপশাসন করেছে এবং এই অপশাসনের বিচার হতে হবে। বাঙালি জাতি আর কত সহ্য করবে? যেই ক্ষমতায় আসে সেই টাকা পাচার করে, যেই ক্ষমতায় আসে সেই পাচার করে। এই শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার সরকারের যারা ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা বিদেশে টাকা পাচার করেছে। এইসব কারণেই তো মানুষ তাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করেছে। এবং গণ অভ্যুত্থানের পরে যারা সরকারের দায়িত্ব নিল, তারা প্রথম দিন থেকেই এই চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাস করে তারা করে। আপনি চিন্তা করা যায় না, আমরা যখন যাচ্ছি মন্ত্রণালয়ে খবরাখবর নিয়ে করতে, প্রত্যেকটা মন্ত্রণালয়, আপনি বিশেষ করে আইন মন্ত্রণালয়ে ডক্টর আসিফ নজরুল সাহেবের মন্ত্রণালয়ে যেসব করাপশন হয়েছে, আপনার শিল্প মন্ত্রণালয়ে, গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, মানে এখানে যেসব করাপশন হয়েছে, আমরা এখন যেসব তথ্য প্রমাণ পাচ্ছি, এগুলো আসবে কিছুদিনের মধ্যে, হয়তো মিডিয়াতে আসবে বা সরকার চাইলে এগুলা নিয়ে তদন্ত করবে। অবশ্যই তদন্ত করতে হবে। প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার লুটপাট হয়েছে এবং এইসব টাকা সব বিদেশ পাচার হয়েছে। তারা ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল কারেন্সির মাধ্যমে এইসব টাকা পাচার করেছে। এই জন্য ডক্টর ইউনূস সাহেবের এই দুঃশাসন, 18 মাসের দুঃশাসন, অপশাসন, এই দেশে যেন আর কখনো এমন। তারপরে উনি কি শুধু অপশাসন না, তিনি দেশটাকে সেই বিদেশিদের হাতে তুলে দিয়ে গিয়েছেন। তিনি আমাদের সেই চট্টগ্রাম পোর্টের কন্টেইনার টার্মিনাল, উনি ওনার কোনো দরপত্র আহ্বান না করে উনি আদালতের কাঁধে বন্দুক রেখে কি এই চুক্তি যখন হয় তখন জনস্বার্থে একজন আইনজীবী
রিট করেছিলেন যে কন্টেইনার টার্মিনাল হস্তান্তরের যে চুক্তি, এটা কি আছে এটা প্রকাশ করেন। হাইকোর্ট রুল ইস্যু করলো এবং হাইকোর্টের এখানে বড় বড় আইনজীবীরা ছিলেন, ব্যারিস্টার মাহবুদ্দিন খুকন, ওনারা এই রিটকারীদের পক্ষে আইনজীবী ছিলেন যে হ্যাঁ এটা এগুলো প্রকাশ করেন, কিন্তু ওনারা প্রকাশ তো করলো না। হাইকোর্ট রুল জারি করলো, হাইকোর্টের জাজমেন্ট হলো, হাইকোর্ট বিভক্ত রায় দিল। একজন বিচারপতি বললেন এই চুক্তি অবৈধ, আর ডক্টর ইউনূস সাহেবের আমলে নিযুক্ত যে বিচারপতি আসিফ নজরুলের আমলে নিযুক্ত বিচারপতি, জুনিয়র বিচারপতি, উনি বললেন এটা বৈধ। হাইকোর্টের বিভক্তি রায় প্রধান বিচারপতি তার থার্ড বেঞ্চে পাঠিয়েছেন, সেখানে একক বিচারপতি, ওনার নাম বোধহয় জাফর আহমেদ, উনি রায় দিলেন যে না এই চুক্তি বৈধ। তারপরে এই চুক্তি হওয়ার জন্য কন্টেইনার টার্মিনাল এই বিদেশি আমেরিকান সমর্থন পুষ্ট দুবাই ভিত্তিক এক কোম্পানিকে দেয়া প্রক্রিয়া চললো, বা হয়তো দেয়া হয়েছে। এখন হাইকোর্টে যে যুক্তি ছিল যে চুক্তি বিদেশি কোম্পানির কাছে বন্দর দেন বা যাই দেন সেটা ওপেন দরপত্রের মাধ্যমে দেন, প্রতিযোগিতার মাধ্যমে দেন, কিন্তু না, ইউনূস সাহেব একক সিদ্ধান্তে উনি এই বিদেশির হাতে দিয়ে দিলেন। উনি জাপানের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করলেন, এইসব চুক্তি নিয়ে কোথাও কোনো আলোচনা নাই, উনি ওনার মতো করে গেলেন। দেশকে শুধু আভ্যন্তরীণ ভাবে উনি শেষ করে দিয়ে যান নাই, আন্তর্জাতিক ভাবেও উনি শেষ করে দিয়েছেন। উনি আমেরিকার ডিপ স্টেটের কাছে বা আমেরিকার কাছে এমন ভাবে উনি দেশটাকে বিক্রি করে দিলেন। আজকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে ভাষায় চিঠি লিখেছেন, এটা তো আমাদের আত্মসম্মানে লেগেছে। আমরা বাঙালি জাতি, এই দেশ ৭১ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, যে ভাষায় আমেরিকার প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীকে লিখেছেন, এটা অবশ্যই আমরা যত ক্ষুদ্রই হই আমরা এটা মানতে পারি না। এগুলো সম্ভব হয়েছে ডক্টর ইউনূস সাহেবের কারণে। কাজে ডক্টর ইউনূস শুধু দেশের দুর্নীতি লুটপাটই করেন নাই, উনি বিদেশের কাছেও আমাদের দেশের মান মর্যাদা হেয় করে দিয়ে গেছেন এবং আমাদের বিদেশের কাছে আমাদেরকে মাথা নত করে দিয়ে গেছেন পূর্ণিয়া। এই জন্যই তো শ্রীলঙ্কার অন্তর্বর্তী সরকার প্রধান বলে যে আমরা বাংলাদেশ নিতে চাই না, যেখানে 2 বছর আগেও বাংলাদেশকে অনেকে পৃথিবীর মধ্যে হিংসা করতো, বাংলাদেশকে উন্নয়নের প্রতিকৃতি হিসাবে দেখতো। শঙ্করদা, আমি আপনার কাছে জানতে চাই আরো 2টা বিষয়, দুইটা আমি একই সঙ্গে প্রসঙ্গগুলো উত্থাপন করি যেন আপনি একই সঙ্গে এক পর আলোচনা করতে পারেন। 1 নম্বর বিষয়টি হলো যে আজকে দেখলাম ডক্টর ইউনূস তার যেই সাম্রাজ্য এই 18 মাসে নতুন করে গুছিয়েছে, সে তার গ্রামীণ ব্যাংকের জন্য যা করেছে, দেশের কোনো ইনস্টিটিউটের জন্য তো চালনা করেনি, দেশের মানুষের জন্য করেনি। গ্রামীণ ব্যাংকের সমস্ত সুযোগ সুবিধা দিয়েছে, নতুন নতুন ব্যবসা খুলেছে, সে আবার তার সেই গ্রামীণ ব্যাংকের সেই ব্যবসা করতেই গেছে। তো ওরা কি ব্যবসাপাতি করে এরকম সেফ বাংলাদেশে ঘুরবে ঘাড়বে? দেখলাম ফারুকী সাহেব তেল মারছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে, শুরু হয়ে গেছে তেল মারা। হ্যাঁ, তো এগুলাই চলবে নাকি এই আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব অন্তত দেশের মানুষের সেন্টিমেন্ট ইমোশন চিন্তা করে কোনো ব্যবস্থা নেবেন? নাম্বার 1। নাম্বার 2 সাবজেক্ট হচ্ছে যে একজন দর্শকও মন্তব্য করলেন যে তিনি আশা করেন যে তারেক রহমান আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করবেন। দেশে বহু জায়গায় আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে এবং সেগুলো নিয়ে ম্যাক্সিমাম জায়গায়, অনেক জায়গায় বিএনপির লোকজন গিয়ে খুলে দিয়েছে, কোনো জায়গায় আওয়ামী লীগের লোকজন খুলেছে, কোথাও কোথাও আবার ধরপাকড়ের ঘটনাও ঘটেছে। আজকে আইজিপি বাহরুল আলম সাহেব বলেছেন যে কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম করতে দেওয়া হবে না। সার্বিক বিষয়টা আপনি কিভাবে দেখছেন শঙ্কর মিত্র? ধন্যবাদ। প্রথম হচ্ছে যে উনারা ডক্টর ইউনূস উনি আবার গ্রামীণ ব্যাংকে ফিরে গিয়েছেন। আজকে আমরা দেখলাম উনি যমুনার বাসভবন ছেড়েছেন কিনা এটা নিশ্চিত না, সম্ভবত ছাড়েন নাই। উনি নাকি ছাড়বেন? ওটা নাকি 28 তারিখ ছাড়বেন। উনি 28 তারিখ থাকবেন। ওনার থাকার খরচ, এখানে ইলেকট্রিসিটি, ওনার সিকিউরিটিকে রাষ্ট্র বহন করবে নাকি? উনি কে? উনি গ্রামীণ ব্যাংকে ফিরে গেছেন, গ্রামীণ ব্যাংকে উনি থাকবেন। আমার ধারণা উনি দেশ ছাড়তে পারছেন না, এমবার্গো থাকতেও পারে, আমি জানি না সরকারের ভেতরে। এবং অবশ্যই উনাকে বিচারের মুখোমুখি করা উচিত, বিচারের মুখোমুখি নানাবিধ কারণে উনাকে করা উচিত। সংবিধান লঙ্ঘনের জন্য ওনার বিচারের মুখোমুখি করা উচিত, লুটপাটের জন্য ওনার মুখোমুখি করা উচিত। উনি প্রধান উপদেষ্টা হয়ে ওনার বিরুদ্ধে যত মামলা, সব মামলা উনি হাইকোর্টের মাধ্যমে খারিজ করেছেন। ওনার বিরুদ্ধে যে উনি আয়কর ফাঁকির বিষয়ে, রাষ্ট্রের শত শত কোটি টাকা উনি আয়কর ফাঁকি দিয়েছেন ওনার বিরুদ্ধে, এবং ওনার গ্রামীণ কোম্পানির বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ওনার ব্যাংক, যেসব ব্যাংকের বা বিভিন্ন আয়কর ছিল, এইসব মামলা হাইকোর্টে আমার কাছে তথ্য প্রমাণ আছে যে এইসব রিটের
রিট পিটিশন গুলো পর্যন্ত আমার কাছে আছে। এইসব মামলা উনি নিষ্পত্তি করে গেছেন। তো এগুলা উনি উনি সরকারের ক্ষমতা, প্রধান উপদেষ্টা হিসাবে এক্সিকিউটিভ ক্ষমতার প্রয়োগ করে উনি যেভাবে ওনার সুযোগ সুবিধা নিয়েছেন, উনি চিন্তা করা যায় একটা মানুষ উনি আদম পাচারের লাইসেন্স পর্যন্ত নিয়েছেন, গ্রামীণ ইয়ের নামে আদম পাচারের লাইসেন্স। উনি এই বিটিআরসির বাড়তি স্পেকট্রাম বরাদ্দ নিয়েছেন উনি এই গ্রামীণ ফোনের জন্য। উনি গত বছর গ্রামীণ ফোনের উনার শেয়ার থেকে 1500 কোটি টাকা নিট লাভ হয়েছিল গত বছরের যে গ্রামীণের শেয়ার মার্কেটে যে স্টেটমেন্ট এটা দিল। এই 1500 কোটি টাকা উনার টাকা, 1500 কোটি টাকা, বাকিটা হচ্ছে গ্রামীণের যে ভিত্তিক নরওয়ের যে কোম্পানি তারা নিয়ে গেছে। উনি এই 1500 কোটি টাকা কোথায় বিনিয়োগ করেছেন? উনি তো এই টাকা দেশে রাখেন নাই, উনি এই টাকা বিদেশে পাচার করেছেন। উনি বিদেশে পাচার করার সূত্রগুলা এগুলো তো মিডিয়ায় আসবে, কিছুদিনের মধ্যে আসবে। উনি সেই যে আজারবাইজানের টাকা পাচারকারী, আজারবাইজানের প্রেসিডেন্টের মেয়ে এসে ওনার সাথে বাসায় কিন্তু দেখা করেছিল। ওনারা এরা হচ্ছে এই যে আপনার ওয়ার্ল্ডের টাকা পাচারকারীদের মধ্যে অন্যতম। এদের মাধ্যমে উনি টাকা পাচার করেছেন। ইউনূস সাহেবের এই দেশের প্রতি ন্যূনতম ওনার কোন দেশপ্রেম, মায়া মমতা ছিল নাকি? উনি এই দেশটাকে ভালোবাসেন? ওনার কাছে আমাদের কি প্রত্যাশা ছিল যে আমাদের একমাত্র নোবেল লরিয়েট, উনি চাইলে এই দেশটাকে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের মতো গড়ে দিয়ে যেতে পারতেন, কিন্তু উনি কি করেছেন? উনি এই দেশটাকে শেষ করে দিয়ে গেছেন। উনি এই দেশের জন্য কোনো একটা ভালো কাজই করে যেতে পারেন নাই। উনি মানে কি বলবো আসলে, এখন উনি চলে গেছেন। এই অসতিপর এই লোকটা 80 বছরের এই বৃদ্ধ এই লোকটাকে আর অপমান করতে চাই না, কিন্তু উনি যে দুঃশাসন চালিয়েছেন 18 মাসের, উনি যেসব ইভিল শক্তিদেরকে উনি আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, এটা ওনার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল না। উনি এই দেশের একজন মুরব্বী হিসেবেই থাকতে পারতেন, উনি এই দেশের সর্বজন শ্রদ্ধেয় হতে পারতেন, কিন্তু তিনি ওনার অবস্থানটা একবারে শেষ করে দিয়ে গেছেন। কাজেই ওনাকে বা ওনার যে অ্যাসোসিয়েট যারা ছিল, এরা যেন কেউ কেউ চলে গিয়েছেন, এরা যেন যেতে না পারে, অন্তত তাদের অন্তত জবাব দিয়ে যেতে হবে যে তুমি আর নাই হোক, তোমার তুমি যে দুর্নীতি করছো, তোমার ওয়েলথ স্টেটমেন্টটা তুমি দিয়ে যাও, তুমি টাকা স্টেটমেন্টটা তুমি দিয়ে যাও। যেমন ধরেন এই যে ফারুকির কথা বললেন, সংস্কৃতি উপদেষ্টা ছিল, শুধুমাত্র এই গণভবন, দেখেন গণভবন আমাদের রাষ্ট্রীয় ভবন, সরকারি ভবন, এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী যে হবেন তার থাকার বাসভবন হচ্ছে গণভবন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন বলে গণভবনে ছিলেন। 2024-এর 5 আগস্ট শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পর গণভবনকে যে লুটপাট চালানো হয়েছে, ওকে গেল তখন পরিস্থিতির কারণে, কিন্তু সেই গণভবনকে জাদুঘর করতে হবে কেন? তাহলে আমাদের প্রধানমন্ত্রী এখন কোথায় থাকবেন? গণভবনকে জাদুঘর বানালো। গণভবনকে জাদুঘর বানানোর মানে এখানে বলা হচ্ছে যে 110 কোটি টাকা, কিন্তু কেউ কেউ বলতেন যে এখানে 150 কোটি টাকার এটা বাজেট ছিল, 150 কোটি টাকা। এবং এটা দেখেন তাদের কোনো ওয়েবসাইটে কোথাও কিছু নাই, সংস্কৃতি মন্ত্রণালয়ের কোথাও এটা কোনো ইয়া নাই। 150 কোটি টাকা খরচ করে গণভবনকে 1 বছরের মধ্যে রাতারাতি জাদুঘর বানানোর প্রক্রিয়া চালালেন এই কি ফারুকি সংস্কৃতি মন্ত্রী, আর ওনার অন্যতম ছিলেন হলো আদিলুর রহমান খান শুভ্র, যিনি গৃহায়ন গণপূর্ত উপদেষ্টা ছিলেন। এই গণভবনে জাদুঘর করার ক্ষেত্রে কোনো টেন্ডার আহ্বান করা হয় নাই। তারা তাদের পছন্দ মতো লোকজনকে দায়িত্ব, 150 কোটি টাকার প্রকল্প। আমি একজনের কাছ থেকে শুনলাম যে এখানে শুধুমাত্র বেড়া দেওয়ার জন্য, নির্মাণ কাজের সময় বেড়া দিয়ে যে নির্মাণ কাজ করবে এটার জন্য টিন কেনা হয়েছে। এই টিন ছিল বললো যে সর্বোচ্চ 5 থেকে 7 লাখ টাকার টিন লাগবে, কিন্তু এই টিনের নাকি টিন কিনতেও নাকি 2 কোটি টাকা খরচ দেখানো হয়েছে। শুধু টিন, এই টিন হচ্ছে কাজ শেষ, টিন কিন্তু ইয়া হয়ে যাবে, বাজেয়াপ্ত হবে, টিন কোনো কাজে লাগবে না। এখানে শুধু টিনেই 2 কোটি টাকার করা হয়েছে, এবং কি এই ফারুকির কোন ইয়ার মাধ্যমে দেওয়া হয়েছে। প্রতিটা ক্ষেত্রে এই যে গণভবনে যে 150 কোটি টাকা কোথায় খরচ করে, প্রথমত হচ্ছে গণভবনকে কেন জাদুঘর করতে হবে? মুক্তিযুদ্ধের জাদুঘর মুক্তিযুদ্ধের জন্য আলাদা করা হয়েছে। যদি এমন কোন জাদুঘর করতে হয়, আপনারা এরা যাদেরকে ফেসিস্ট বলতেছে বা সরিষার, সেটার জন্য করেন, অন্য জায়গায় করেন। গণভবন আমাদের সরকারি ভবন, আমাদের প্রধানমন্ত্রীর বাসভবন, যেই প্রধানমন্ত্রী হবেন তিনি এখানে থাকবেন। এটা শেখ হাসিনার ব্যক্তিগত ভবনও না, ওনার পৈতৃক ভবনও না, এটা রাষ্ট্রের ভবন।
এইটাকে জাদুঘর করাতে হবে না। আর জাদুঘর করতে গিয়ে 150 কোটি টাকা খরচ করতে হবে কেন? এই 150 কোটি টাকার অবশ্যই হিসাব দিতে হবে। কোথায় 150 কোটি টাকা খরচ করতেন ফারুকী সাহেবকে হিসাব দিতে হবে। এবং আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো যে এটা যেন দ্রুত তদন্ত করা হয়, এখানে যেন অনুসন্ধান করা হয়, এখানে দ্রুত যেন তদন্ত করে যে এই টাকা কোন খাতে কত খরচ গেল। এখানে একবার সরাসরি দুইজন উপদেষ্টা জড়িত ছিলেন, সংস্কৃতি উপদেষ্টা এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ছিলেন যে আদিলুর রহমান খান শুভ্র। এই দুইজনেই এখানের এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। এটা হচ্ছে এই প্রকল্পের যারা কাজ করতে এদের সোর্স গুলোই আমাদের বলতেছে। এখন এই অবস্থায় তো সব সেক্টরই হয়েছে, সব সেক্টর। আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যান, এখানেও গিয়ে দেখেন যে তারপরে এমনকি এই যে এগুলো হচ্ছে এই যে ট্রাভেল এজেন্সির যে লাইসেন্স দেওয়ার, এটা কি বলা হয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সম্ভবত দেওয়া হয়। এক একটা লাইসেন্স 10 লাখ 20 লাখ করে দেওয়া হয়েছে এবং গত 1.5 বছরে নাকি শতাধিক লাইসেন্স দেওয়া হয়েছে। এই টাকা কে নিছে? এই টাকা সব নিছে আসিফ নজরুল, সব টাকা নিয়েছেন আসিফ নজরুল এবং সব টাকা এই পাচার করেছেন। এই এখন ডিজিটাল মুদ্রার মাধ্যমে পাচার করা হয়েছে। এইগুলা তদন্ত অনুসন্ধান করলেই সব বের হয়ে যাবে। কাজেই তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এটা এখানে অন্য কোনো চেতনার বিষয় না, এটা হচ্ছে আমার রাষ্ট্রের বিষয়। আমার রাষ্ট্র আর কত লুট হবে? যে যখন পারছে সেই লুট করে নিয়ে যাচ্ছে। কেন এই দেশের মানুষ, আমরা আজকে দেখেন মুদ্রাস্ফীতির পরিণতি হচ্ছে এটাই যে জিনিসপত্রের দাম, সবকিছুর দাম। এটা কি কারণে? দেশে আমাদের টাকা সব পাচার করে নিয়ে যাচ্ছে, টাকা সব পাচার করে দিচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ ছিল এর চেয়ে 100 গুণ বেশি অভিযোগ হচ্ছে এই ইউনূস সরকারের যেসব উপদেষ্টা ছিল তাদের বিরুদ্ধে এবং সুনির্দিষ্ট কয়েকজন উপদেষ্টা। তারপরে দেখেন যে আরেকজন ছিল এই পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান। আপনি রেজওয়ানা হাসান দেখেন, ওনার বিরুদ্ধে অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ যে আওয়ামী লীগ আমলের সবচেয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট করছে। ওই যে প্রতিমন্ত্রী ছিল নসরুল হামিদের বিপু ব্যবসা বাণিজ্য সব দখল করছেন হচ্ছে গত 18 মাস। যে এই রেজওয়ানা হাসানের হাজবেন্ড হচ্ছে এই কোম্পানির নসরুল হামিদের বিপুর ইয়েতে। রেজওয়ানা হাসান কি করছেন? উনি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে, উনি আরো কয়েকটা মন্ত্রণালয় ছিলেন, পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে উনি কি করে এই বিভিন্ন হাউজিং কোম্পানি যেভাবে অবৈধ জায়গা জমি দখল করে, জলাধার দখল করেছে, এইসব হাউজিং কোম্পানির বিরুদ্ধে উনি নোটিশ পাঠানো হয়েছে, বিভিন্নভাবে ইয়ে করছে এবং এরা টাকার বস্তা নিয়ে ওনাকে দিয়ে আসছে। এমন তথ্য প্রমাণ আমাদের কাছে আছে এবং এগুলো এখন আলোচনায় আসতেছে। তো প্রতিটা ক্ষেত্রেই তো এইসব দুর্নীতি হয়েছে। তো এইগুলার কেন বিচার হবে না? এগুলো অবশ্যই বিচার হতে হবে। টাকা কার? এই দেশের জনগণের টাকা, এই দেশের গরিব মানুষের টাকা। এই দেশের গরিব মানুষেও, একজন রিক্সাওয়ালাও কিন্তু তার রিক্সার ট্যাক্স দিতে হয়, এই ট্যাক্সের টাকা। এইভাবে ট্যাক্সের টাকা লুটপাট করবেন আপনারা, ক্ষমতায় বসে ভদ্র মানুষের মতো এসে ক্ষমতায় বলবেন, নতুন বন্দোবস্তের কথা বলবেন, নতুন স্বাধীনতার কথা বলবেন, দেশের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আপনারা এসে নতুন শাসন কায়েম করবেন। নতুন শাসন কায়েমের নমুনা এই আপনি প্রত্যেকটা দেখেন। ওই যে ছাত্র উপদেষ্টা যেগুলো ছিল, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার পিএস এক মুয়াজ্জেম, সেও নাকি 300-400 কোটি টাকার মালিক হয়ে গেছে। তারপরে আরো ভয়ঙ্কর তথ্য হচ্ছে এই এটা হচ্ছে আমাদের তথ্য মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা, এটা বোধহয় কি মাহফুজ আলম পদত্যাগ করার 15 দিন বা কিছুদিন আগে এই আপনি জানেন যে মিডিয়ার ডিএপি নিয়ে নানা ঝামেলা হয়। ওই যে পত্রিকায় যে বিজ্ঞাপনের যে রেট, ধরেন এখন একটা পত্রিকার বিজ্ঞাপন রেট 400 বা 450 টাকা আছে, এটা বোধহয় সর্বোচ্চ 950 টাকা পর্যন্ত করা যায়। উনি এইভাবে অন্তত 50টা পত্রিকার যেগুলা হচ্ছে 400 টাকা রেট, এগুলো 900 টাকা করে রেখে এসেছেন এবং এই ক্ষেত্রে উনি নাকি কয়েক কোটি টাকা কামাই করে নিয়ে এসেছেন। এই তো এরা তো মানুষকে ফাঁদে পেলে, জনগণকে ফাঁদে পেলে, অর্থাৎ 1.5 বছর জনগণকে ফাঁদে পেলে এরা এইভাবে লুটপাট করে গেছে। এইগুলোর বিচার অবশ্যই হতে হবে, হবে না কেন? এই দেশের মানুষ, আমরা কারো গোলাম না, কোনো দলেরও গোলাম না, কোনো মতেরও গোলাম না। এই দেশে আমরা দেশের সাধারণ মানুষ,